আচ্ছা, আমরা যে ম্যাথটা আজকে সলভ করতে যাচ্ছি এই ম্যাথটা হলো উরবানা লিমিটেডের উরবানা লিমিটেডের ম্যাথ। তো এখানে কি বলছে দেখো, উরবানা লিমিটেডের উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্যাবলী নির্ণয়। ওকে, তো এখানে যে তথ্যগুলো দেয়া আছে এই তথ্যগুলো কার? উরবানা লিমিটেডের। ওকে, তো উরবানা লিমিটেড যে পণ্যগুলো তৈরি করে এই পণ্যগুলো তৈরি করার সাথে বেশ কিছু ব্যয় জড়িত, আবার বেশ কিছু মজুদ পণ্য জড়িত। তো এই মজুদের ক্লাসিফিকেশন এবং ব্যয়ের ক্লাসিফিকেশন এবং তাদের পরিমাণ এগুলো এখানে দেয়া আছে। ওকে, তো আমরা একটু দেখি কি কি দেয়া আছে। কাঁচামালের মজুদ এক এক, আমরা সবাই জানি এক এক মানে কি? হ্যাপি নিউ ইয়ার, প্রারম্ভিক, রাইট? আর হলো 31/12 31/9 এন্ডিং, ক্লোজিং, সমাপন, রাইট? তাহলে এক এক বললে প্রারম্ভিক, 31/12 বললে কি হবে? সমাপন। তো কাঁচামালের মজুদ এক এক, দ্যাট মিন্স এটা প্রারম্ভিক কাঁচামাল 75,000। কাঁচামালের মজুদ 31/12, দ্যাট মিন্স এটা সমাপনী কাঁচামাল 90,000। আধা তৈরি পণ্য বা চলতি কার্য একই কথা, প্রারম্ভিক চলতি কার্য 10,000। দেন আধা তৈরি পণ্য বা চলতি কার্য 31/12, দ্যাট মিন্স সমাপনী চলতি কার্য 12,000। তৈরি পণ্য বা উৎপাদিত পণ্য বা চূড়ান্ত পণ্য একই কথা, এটা হলো প্রারম্ভিক চূড়ান্ত পণ্য 80,000। এটা হলো সমাপনী 31/12, যেহেতু সমাপনী চূড়ান্ত পণ্য কত? 90,000। কাঁচামাল ক্রয় 7,50,000। প্রত্যক্ষ মজুরি, দেখো প্রত্যক্ষ মজুরির টাকাটা এখানে দেয় নাই, মিসিং আছে। ওকে, তবে একটা হিন্টস বা ক্লু দিয়ে দিছে, সেটা কি? আমরা 25,000 ঘন্টা কাজ করেছি, বা আমাদের যে ওয়ার্কার পণ্যগুলো উৎপাদনের জন্য 25,000 ঘন্টা কাজ করেছে, এবং তাদেরকে প্রতি ঘন্টার জন্য কয় টাকা করে দিতে হবে? 20 টাকা করে দিতে হবে। তাহলে বলো তো এখানে প্রত্যক্ষ মজুরি টোটাল কত হবে? তাহলে 25,000-কে গুণ দিতে হবে 20 দিয়ে, 5 লাখ। কত হয়? 5 লাখ। ওকে, 5 লাখ টাকা প্রত্যক্ষ মজুরি। তো এরকমটা হতে পারে, ডিরেক্ট দিয়ে দিতে পারে, অথবা একটা হিন্টস দিয়ে দিতে পারে। তো আমরা হিন্টসটা ব্যবহার করে ওই মিসিং অ্যামাউন্টটা বের করে ফেলতে পারবো। ওকে, দেন পরোক্ষ কাঁচামাল দেয়া আছে 25,000। আচ্ছা, পরোক্ষ কাঁচামাল কোথায় যায় স্যার বলো তো? পরোক্ষ কাঁচামাল দেখো, এই যে কাঁচামাল ক্রয়, এটা তো তোমার ব্যবহৃত কাঁচামাল নির্ণয়ের জন্য ইউজ হবে বা মুখ্য ব্যয় যাবে, তাই না? প্রত্যক্ষ মজুরি, এটা কোথায় যাবে? মুখ্য ব্যয় যাবে, তাই না? বলো, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়, যত প্রত্যক্ষ খরচ আছে সবই কি? মুখ্য ব্যয়। কিন্তু পরোক্ষ কাঁচামালটা দেখো, পরোক্ষ 3 রকমের হয়। পরোক্ষ বা উপরি কয় রকমের হয়? 3 রকম। এক কি? কারখানার পরোক্ষ ব্যয় বা কারখানার উপরি ব্যয়, প্রশাসনিক পরোক্ষ ব্যয় বা প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয়ের পরোক্ষ ব্যয় বা বিক্রয়ের উপরি ব্যয়, রাইট? তো পরোক্ষ কাঁচামালটা কোন পরোক্ষে যাবে? এটা কারখানা উপরি ব্যয় যাবে। কোথায় যাবে? কারখানা উপরি ব্যয় যাবে। সেম পরোক্ষ মজুরিটাও কোথায় যাবে? কারখানা উপরি ব্যয় যাবে। এরপরে কারখানার উপরি ভাড়া 90,000, এটা তো কারখানা উপরি ব্যয়তেই যাবে, তাই না? বলো, অফিস ও প্রশাসনিক খরচ দেওয়া আছে 1,20,000, এটা প্রশাসনিক উপরি ব্যয় যাবে। বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয়, দেখো বিক্রয় ও বিজ্ঞাপন উপরি ব্যয়টা এখানে কি দেয়া আছে? আচ্ছা, বিক্রয় ও বিজ্ঞাপন উপরি ব্যয় যে কথা, বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় একই কথা, বা বিক্রয় উপরি ব্যয় একই কথা। তো প্রশাসনিক খরচটা যেমন ডিরেক্ট দিয়ে দিচ্ছে 1,20,000, এখানে কি বিক্রয় ও বিজ্ঞাপন ব্যয় বা বিক্রয় উপরি ব্যয় এটা কি ডিরেক্ট দিয়ে দিচ্ছে? বলো, ডিরেক্ট দেয় নাই, এটা মিসিং আছে। তবে একটা ক্লু বা একটা হিন্টস দিয়ে দিচ্ছে, সেটা কি? সেটা হলো যে বিক্রয় ও বিজ্ঞাপন উপরি ব্যয় হলো কারখানা উপরি ব্যয় যা হবে তার 15%। তাহলে বলো তো, আমরা এখানে যারা আছে আমরা কেউ কি এখন বলতে পারবো যে বিক্রয় উপরি ব্যয় কত? কেন বলতে পারবো না? আচ্ছা, এখানে তো প্রত্যক্ষ মজুরিটা দেয়া নেই, বাট আমরা বলতে পারতেছি 5 লাখ। কেন? বিকজ আমরা এই দুইটাকে গুণ করে দিচ্ছি। কিন্তু এইখানে বিক্রয় উপরি ব্যয়টা দেয়া নাই, মিসিং আছে তার, বাট আমরা এখানে কিন্তু যারা আছে এরা মানে ইনস্ট্যান্ট বলতে পারবো না যে বিক্রয় উপরি ব্যয়টা এত টাকা হবে, বলা সম্ভব না। কেন সম্ভব না? কারণ ক্লুটা একটু জটিল। যে তোমার বিক্রয় উপরি ব্যয় কত পার্সেন্ট? 15%। কার উপর? কারখানা উপরি ব্যয়। তাহলে আগে আমাকে কি করতে হবে বলো তো? মোট কারখানা উপরি ব্যয় নির্ণয় করতে হবে। তো মোট কারখানা উপরি ব্যয় যা হবে তার উপরে আমি কয় পার্সেন্ট ধরবো? 15% ধরবো। ওকে স্যার? আচ্ছা, তার মানে আমরা কারখানা উপরি ব্যয় নির্ণয় করতে যদি ভুল করে ফেলি, তাহলে আমাদের বিক্রয় উপরি ব্যয়টাও কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে।
এরপরে বলছে বিক্রয় মূল্য। দেখো এখানেও একটা ঝামেলা করছে, বিক্রয় মূল্যটা দেয় না, মিসিং আছে। ওকে, তো আমরা মানে যখন আয় বিবরণী করি তখন কিন্তু আমাদেরকে বিক্রয় মূল্যটা ইউজ করতে হয়, তাই না? বাট এখানে বিক্রয় মূল্য কথাটা আছে, অ্যামাউন্টটা দেয়া নেই। আচ্ছা, তার মানে আমাকে বিক্রয় মূল্যটাও বের করতে হবে, এটা মিসিং আছে, বের করতে হবে। দেন বললো পরিত্যক্ত দ্রব্যাদির বিক্রয় ৩৫০০, সেলস অফ স্ক্র্যাপ। তো এই যে পরিত্যক্ত দ্রব্যের বিক্রয়, এটা কি হয় বলতো? কারখানা ব্যয় থেকে বাদ। এই যে উচ্ছিষ্ট পণ্যের বিক্রয়, পরিত্যক্ত দ্রব্যের বিক্রয়, একই কথা। এটাকে আমরা কি করবো স্যার? কারখানা ব্যয় থেকে বাদ দিব। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি এই কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারলাম? আমাদের এখানে বেশ কিছু জিনিস দেয়া আছে, আবার কিছু জিনিস মিসিং আছে। তো যেগুলো মিসিং আছে ওগুলো আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে অঙ্ক করার সময়। ওকে, আচ্ছা, এই যে বিক্রয় মূল্যটা মিসিং আছে, এটা বের করার একটা হিন্টস দিয়ে দিছে। হিন্টসটা কি জানো? এই মুনাফা বিক্রয়ের উপর 25%। মুনাফা কি স্যার? বিক্রয়ের উপর 25%। এই কথাটাকে দিয়ে বা এই হিন্টসটাকে ইউজ করে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তো আমি ম্যাথ করার সময় এটা দেখাবো যে এই হিন্টসটাকে ইউজ করে আমি কিভাবে বিক্রয় মূল্যটা বের করব। ওকে, তো আমরা একটু রিকোয়ারমেন্টগুলোর দিকে তাকাই স্যার। রিকোয়ারমেন্ট কি? প্রথম রিকোয়ারমেন্ট, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো, ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ব্যবহৃত কাঁচামাল মানে কি? প্রত্যক্ষ কাঁচামাল। তো স্যার আমরা এখানে যারা আছে আমরা সবাই তো ফরম্যাট শিখেছি, তাই না? এই অধ্যায়ের ফরম্যাট যদি না জানো, যে উৎপাদন ব্যয় বিবরণীর যে ফরম্যাটটা যদি কেউ না জানো, সে কিন্তু এই ম্যাথগুলো সলভ করতে পারবে না। সো অ্যাট ফার্স্ট ওই ফরম্যাটটাকে আত্মস্থ করে নাও। হ্যাঁ, তো ফরম্যাট অনুযায়ী আমরা জানি প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা কাঁচামাল ক্রয়কে যোগ করব, ক্রয় পরিবহনকে যোগ করব, আর সমাপনী কাঁচামালকে মাইনাস করে দিব। তাহলে যে রেজাল্টটা পাওয়া যাবে ওই রেজাল্টটার নাম হবে কি স্যার? ব্যবহৃত কাঁচামাল। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি সব। আচ্ছা, আমার এটা করার দরকার আছে না? আমরা সবাই করতে পারবো? পারবো, এটা আমি গত ক্লাসে করছি আর ওটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, বাকিগুলার ওই ব্যবহৃত কাঁচামাল করার পর থেকে আমার মনে করেন মেমোরি কার্ড শেষ। আচ্ছা, ওকে, তো আমরা খ থেকে স্টার্ট করি। কত গতকালকে আমরা করেছি, তাই না? পারবো না? এখানে যারা করো নাই তারা পারবো না? ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা ব্যবহৃত কাঁচামালের পরিমাণ বের করে ফেললাম। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ কত স্যার? ভাই বল বল, গত ক্লাসে করছো কত? 7,35,000। ওইখানে তো কোনো চেঞ্জিং আসে না, আসছে বলো? প্রারম্ভিক মজুদ কত? 75,000 যোগ কাঁচামাল ক্রয় কত? 7,50,000। চেঞ্জ আসছে? নো। আর মাইনাস সমাপনী মজুদ কত? 90,000। ঠিক আছে না? এই তো। ওকে, তো স্যার এখন আমরা যেটা করব, আমরা রিকোয়ারমেন্ট 2 বা খ এখন করব। এটা হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো ইনফরমেশনগুলোকে ইউজ করে এখন আমাদেরকে একটা বিবরণী তৈরি করতে হবে, এবং এই বিবরণীটার নাম কি স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। স্যার তোমরা বলো তো বিক্রিত পণ্যের ব্যয় মানেটা কি? এই যে আমরা বিক্রি করেছি, যদিও জানি না কয় টাকা, বাট আমরা বিক্রি করেছি, রাইট? তো আমরা যে পণ্যগুলো বিক্রি করলাম, এই পণ্যগুলো কি আমরা চুরি করে এনে বিক্রি করেছি বলো? না, এই পণ্যগুলো আমরা তৈরি করে বিক্রি করেছি। তো যে কয়টা পণ্য বিক্রি করেছি, এই পণ্যগুলো তৈরি করতে আমাদের যে ব্যয় হয়েছে সেটি হলো কি? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আমরা যে পণ্যগুলো বানিয়েছি, এই পণ্যগুলো বানাতে আমরা যতগুলো পণ্য বানিয়েছি, সেই পণ্যগুলোর ব্যয়কে আমরা কি বলবো? উৎপাদিত পণ্যের ব্যয়। কি বলবো? ধরো আমরা 50,000 পিস পণ্য বানিয়েছি, তাহলে এই 50,000 পিস পণ্যের ব্যয়কে আমরা কি বলবো স্যার? উৎপাদিত পণ্যের ব্যয়। ধরো আমরা 45,000 পিস পণ্য বিক্রি করেছি, তো এই 45,000 পিস পণ্যের ব্যয়কে আমরা কি বলবো স্যার? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে উৎপাদিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা ব্যয়ের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? যতগুলো পণ্য তৈরি করেছি সেই পণ্যগুলোর ব্যয়কে বলা হয় কি? উৎপাদিত পণ্যের ব্যয়। যতগুলো পণ্য বিক্রি করেছি ওই বিক্রয়কৃত পণ্যগুলোর ব্যয়কে বলা হয় কি? বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তো চলো করে ফেলি। আচ্ছা, এট ফার্স্ট আমরা কোম্পানির নাম লিখব, উরবানা লিমিটেড এর
বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। ওকে, এই যে তখন আমি এটাই লাগাই দিই। 31 ডিসেম্বর, মানে মদন কত কোয়ালিটির হয়, 2018 ইং। আচ্ছা, তো উর্বানা লিমিটেডের বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী 31 ডিসেম্বর 2018 ইং। ওকে, আমরা যখন আয় বিবরণী করি তখন এখানে একটু বাড়তি কথা লিখবো, সেটা কি সমাপ্ত বছরের জন্য, আর উৎপাদন ব্যয় বিবরণীর সময় লেখার দরকার নেই। আচ্ছা, তো আমরা এখানে দুইটা টাকার ঘর লিখলাম, বিবরণ টাকা টাকা। ওকে স্যার, তো বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী কথা ছিল স্টার্ট করব কি দিয়ে, প্রারম্ভিক মজুদ পণ্য দিয়ে, রাইট, বা সরি প্রারম্ভিক কাঁচামাল মজুদ দিয়ে, রাইট। কিন্তু আমরা কি এখন প্রারম্ভিক কাঁচামাল দিয়ে স্টার্ট করব না? কেন করব না বলো তো? বিকজ আমরা কতে ব্যবহৃত কাঁচামালটা পেয়ে গিয়েছি, সো আমরা কতে যে ব্যবহৃত কাঁচামালটা পেয়েছি সেটা দিয়ে স্টার্ট করব। তো আমরা লিখি ব্যবহৃত কাঁচামাল। ওকে স্যার, তো আমরা লিখলাম ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল কত? 7,35,000 টাকা। ওকে, এবার আমরা কি লিখবো বলো? ব্যবহৃত কাঁচামাল, এরপর আমরা কি লিখবো? প্রত্যক্ষ মজুরি। ওকে, আমাদের প্রশ্নে প্রত্যক্ষ মজুরি দেয়া আছে। কত দেয়া আছে বলো? প্রত্যক্ষ মজুরি 25,000 গুণ 20, 5 লাখ। ওকে, অ্যান্ড দেন আমরা প্রত্যক্ষ অন্যান্য ব্যয় লিখবো। এখানে কি অন্যান্য ব্যয় বলে কিছু আছে? নাই। তো দুটাকে আমরা যোগ করলে কত হয়? 12,35,000। এই 12,35,000 টাকার নাম হবে কি? মুখ্য ব্যয়। তোমাদের প্রথম ধাপ শেষ, আমরা মুখ্য ব্যয় পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তো মুখ্য ব্যয় পেলাম। এবার আমরা কি করব বলো তো? মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করে দিব কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়। আচ্ছা স্যার, কারখানা উপরিব্যয় এখানে কি ডিরেক্ট যেমন প্রশাসনিক খরচ দেয়া আছে 1,20,000, এরকম কারখানা উপরিব্যয়টা ডিরেক্ট দেয়া আছে না, ভেঙে ভেঙে দেয়া আছে। তো যারা যারা কারখানা উপরিব্যয় যাবে তাদের সবাইকে আমরা এখন বসাবো। কে কে যাবে? এই যে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানা উপরি খরচ, এই তিনটা যাবে, এর বাইরে তো আর কেউ নাই। ওকে, তো আমরা এখন এগুলোকে লিখব। পরোক্ষ কাঁচামাল কত টাকা স্যার? 25,000 টাকা। আমরা ফার্স্ট কলামে লিখছি। দেন পরোক্ষ মজুরি, স্যার পরোক্ষ মজুরি কত? 45,000 টাকা। ওকে, অ্যান্ড দেন কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়, স্যার কারখানা উপরিব্যয় কত? 90,000 টাকা। ওকে, এই তিনটাকে আমরা যোগ করব। যোগ করলে কত হয় বলো? 1,60,000। এই যে 1,60,000 আমরা পেলাম, এই 1,60,000টা কি স্যার? মোট কারখানা উপরিব্যয়। মোট কারখানা উপরিব্যয়, রাইট? আচ্ছা, তো এখন আমরা কি করব? মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়কে যোগ করব। যোগ করলে কত পাচ্ছি বলো তো? 13,95,000। ওকে, এই 13,95,000 এটার নাম হলো কারখানা ব্যয়। কি হবে স্যার? কারখানা ব্যয়। তার মানে মোট কারখানা উপরিব্যয় আর কারখানা ব্যয় দুটা এক জিনিস না, দুটা ভিন্ন। তো এই কারখানা ব্যয় থেকে আমরা এখন মাইনাস করব। কাকে মাইনাস করব বলো তো? আচ্ছা, এখান থেকে আমরা মাইনাস করে দিব এই যে পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয়। ওকে, পরিত্যক্ত দ্রব্যাদির বিক্রয় মূল্য। পরিত্যক্ত দ্রব্যাদির বিক্রয় মূল্য স্যার কত? এটা 3,500। তো আমরা যদি 3,500 মাইনাস করি তাহলে কত হয়? 13,91,500 টাকা। ওকে, এই 13,91,500 এটাকে আমরা কি বলবো স্যার?
উৎপাদন ব্যয়, এটার নাম হবে কি উৎপাদন ব্যয়। ওকে, এখন উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্লাস করব, কি প্লাস করব বলো তো? এই যে প্রারম্ভিক আধা তৈরি পণ্য, আর মাইনাস করব কি সমাপনী আধা তৈরি পণ্য, রাইট? তাহলে প্লাস প্রারম্ভিক আধা তৈরি পণ্য কত টাকা স্যার? 10,000। আচ্ছা, মাইনাস করব সমাপনী আধা তৈরি পণ্য। ওকে, কত স্যার? 12,000। তো আমরা 13,91,500 সাথে 10,000 যোগ আর 12,000 বিয়োগ করছি, তাহলে কত হয়? 13,89,500। ওকে স্যার। আচ্ছা, এই যে আমরা রেজাল্টটা পেলাম 13,89,500, এটার নাম কি হবে? উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়। ওকে স্যার, এই উৎপাদিত পণ্যের ব্যয়, এটার সাথে এখন আমরা প্লাস করব কাকে? এই প্রারম্ভিক তৈরি পণ্যকে যোগ করব আর সমাপনী তৈরি পণ্যকে মাইনাস করব। তাহলে প্লাস হবে প্রারম্ভিক তৈরি পণ্য। প্রারম্ভিক তৈরি পণ্য কত স্যার? 80,000। আচ্ছা, প্রারম্ভিক তৈরি পণ্য বা পণ্যের মজুদও আমরা লিখতে পারি। হ্যাঁ, আমি মানে মজুদ কথাটা অ্যাভয়েড করছি, এখানে পণ্যের মজুদ, পণ্যের মজুদ কথাটা লিখে দিই। তো প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ আমরা প্লাস করব কত টাকা স্যার? 80,000। আর মাইনাস করে দেব কি সমাপনী তৈরি পণ্যের মজুদ। তৈরি পণ্যের মজুদ, বা কথাটা এমনও লেখা যেত যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্যের সমাপনী মজুদ, তাহলে আরো সুন্দর হতো, তাই না? এটা ভাষাগত সৌন্দর্য হইতো। আচ্ছা, আমি লিখে ফেলছি, এখন তোমরা সুন্দর করে লিখে নিও। 90,000। ওকে, তো 13,89,500কে আমরা যোগ করব, 500 সাথে যোগ করব 80,000 আর মাইনাস করব 90,000, তাহলে কত হয়? 13,79,500। 13,79,500, রাইট? এটা ক্লোজ, এর নিচে তো আর কিছু নাই। এই যে অ্যামাউন্টটা পেলাম, এই অ্যামাউন্টটাকে আমরা কি নাম দিব? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে স্যার, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম কত? 13,79,500। আচ্ছা, এই যে আমরা বিবরণীটা করলাম, বলো তো এই বিবরণীটা কি মোটেও কঠিন? নো, খুবই সহজ, কারণ আমরা এই ফরম্যাটটা জানি। তো যারা এই ফরম্যাটগুলো জানো তাদের পক্ষে কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো করা অনেক সহজ। আর যারা এই ফরম্যাটগুলো জানো না বা জানতে চাও না, ম্যাথ পারতে চাও, তারা জীবনে এই ম্যাথগুলো করতে পারবে না। ওকে, এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখছি। অনেক ভালো স্টুডেন্ট বাট এই অধ্যায়টাকে ভয় পায়। তো ভয় তো পাবি, সে তো ফরম্যাট জানে না। ওকে, দ্যাটস ওয়াই ফরম্যাট জেনে নিতে হবে। আচ্ছা, এখন গতে বলছে আয় বিবরণী প্রস্তুত করো এবং নিট লাভ অনুপাত নির্ণয় করো। At first you have to make an income statement and then you have to calculate the net profit ratio. Okay, আমরা যদি নেট মুনাফার পরিমাণটা পেয়ে যাই, তাহলে বলো তো নেট মুনাফা অনুপাত বা নেট লাভ অনুপাত নির্ণয় করা যাবে নাকি যাবে না? যাবে। আমরা উপরে কাকে বসাবো? নেট মুনাফাকে, নিচে বিক্রয়, গুণ দিব 100 দিয়ে, বাস নেট লাভ অনুপাত পেয়ে যাবো, তাই না বলো? তো নেট লাভ অনুপাতটা করার জন্য অ্যাট ফার্স্ট আমাকে কী করতে হবে? নেট লাভ নির্ণয় করতে হবে। আর নেট লাভ, নেট মুনাফা আমরা কোত্থেকে পাই? আয় বিবরণী থেকে। কোত্থেকে? আয় বিবরণী। তার মানে আমরা অ্যাট ফার্স্ট একটা আয় বিবরণী করব, সেখান থেকে নেট লাভটা পেয়ে যাব। ওই নেট লাভটাকে আমি বিক্রয় দিয়ে ভাগ দিব, 100 দিয়ে গুণ দিব, তাহলে নেট মুনাফা অনুপাত নির্ণয় করা হয়ে যাবে। তো কোয়েশ্চেনটা যারা মানে কঠিন করার চেষ্টা করছে, আদতে কি এটা কঠিন হয়েছে নাকি? মোটেও না, অনেক ইজি, রাইট? তবে ঝামেলা এক জায়গায় বাধাইছি, মানে আমি না, কোয়েশ্চেনে। আচ্ছা, ঝামেলাটা কি স্যার? একটু খেয়াল করো, সবাই একটু নোটিস করো প্লিজ। আচ্ছা, আমরা এখন গ করব। তো গতে আমাদেরকে কি করতে হবে? একটা আয় বিবরণী প্রস্তুত করতে হবে, তাই না?
তো আয় বিবরণী করার জন্য আমাদের অবশ্যই কাকে দরকার বলো তো? বিক্রয় মূল্যকে দরকার। তো আমাদের কোয়েশ্চেনে দেখো তো বিক্রয় মূল্যটা কি আছে না মিসিং? মিসিং। এই মানে বিসমিল্লাহি গলত বেঁধে গেছে, তাই না বলো? মানে শুরুতেই ঝামেলা। আমি আয় বিবরণী স্টার্ট করব বিক্রয় মূল্য দিয়ে, বাট আমার কোয়েশ্চেনের মধ্যে বিক্রয় মূল্যটা দেয়া নাই। আচ্ছা, যদি বিক্রয় মূল্য দেয়া না থাকে আমরা কি হাল ছেড়ে দিব? নো, আমাদেরকে কিন্তু আয় বিবরণীর প্রস্তুত করতে হবে এবং দ্যাটস ওয়াই অবশ্যই বিক্রয় মূল্যটাকে নির্ণয় করতে হবে। ওকে, তো স্যার দেখো বিক্রয় মূল্য দেয়া না থাকলেও কিভাবে আমরা বিক্রয় মূল্যটা নির্ণয় করতে পারি, এটার জন্য এই ইনফরমেশনের হেল্প নিতে হবে। দেখো আমাদের কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টের এখানে একটা কথা বলছে, সেটা কি যে মুনাফা বিক্রয়ের উপর 25%। ওকে স্যার, এটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এই কোয়েশ্চেনটা আসে। হ্যাঁ, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন এবং তোমরা দেখবে বেশ কিছু প্রিভিয়াস ডিউ কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা রিপিট করছে, মানে অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনটা রিপিট করছে। হ্যাঁ, তো বিক্রয় মূল্য আমরা সবসময় কীভাবে বের করি বলো তো? বা বিক্রয় মূল্যের কথা বাদ দাও, ধরো আমরা যদি লিখি মোট মুনাফা ইকুয়াল, এটার ফর্মুলা কি? বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এটা না বলো? আমরা বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব বলো তো? মোট মুনাফা পেয়ে যাব। অথবা আমরা এটাও বলতে পারি যে বিক্রয় মূল্য কিভাবে পাওয়া যায়? বিক্রয় মূল্য পাওয়া যায় বিক্রিত পণ্যের ব্যয়, এটার সাথে যোগ করে দেব কি? মোট মুনাফা, তাই না বলো? এইভাবে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব, তাই তো? মানে এই ধারণাটুকু তো আমাদের সবারই আছে এখানে। এমন কেউ আমরা আছি যে জানি না এরকমটা হয়? এরকম কেউই নেই, আমরা সবাই জানি। আচ্ছা স্যার বলো তো, লজিক্যালি যেহেতু মুনাফা নট ক্ষতি, যেহেতু মুনাফা হয়েছে, তাহলে বলো তো তোমার লজিক কি বলে যে তোমার বিক্রয় মূল্যটা বেশি হবে নাকি বিক্রিত পণ্যের ব্যয়টা বেশি হবে? মানে দুইটার মধ্যে কে বড় হবে? হ্যাঁ, এটা হলো বড়, আর বিক্রিত পণ্যের ব্যয়টা কি? ছোট, তাই না বলো? কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমি কাকে অ্যাড করব? মোট মুনাফাকে। রেজাল্টটা কি হবে? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আর বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটার মধ্যে কে বড়? বিক্রয়। কে ছোট? বিক্রিত পণ্যের ব্যয়, তাই না বলো? বিষয়টা তো এরকমই। আচ্ছা, তো এখন আমি আসো বিক্রয় মূল্যটা নির্ণয় করতে যাচ্ছি। বিক্রয় মূল্য ইকুয়াল, আচ্ছা বিক্রয় মূল্যটা কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়, রাইট? এটার সাথে আমি প্লাস করব কাকে? মোট মুনাফাকে, রাইট? আচ্ছা বলো তো আমরা কি বিক্রিত পণ্যের ব্যয় জানি নাকি জানি না? ইয়েস, আমরা জানি। আমরা খতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছি, তাই না বলো? কত নির্ণয় করেছিলাম? 13,79,500। এবার আমরা যোগ করব কাকে? মুনাফাকে। আচ্ছা মোট মুনাফা কত টাকা আমরা কি জানি? নো, আমরা পার্সেন্ট জানি। কত পার্সেন্ট? 25%। তো মোট মুনাফা হলো 25%। এখানে টাকা দিলে অনেক ভালো হইতো, তাই না বলো? আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করে দিতাম, বাস হয়ে যেত। ভেজালটা বাড়ছে, মোট মুনাফা টাকা না দিয়ে দিয়ে দিছে কি? পার্সেন্ট। ওকে, আচ্ছা পার্সেন্ট দিছে ব্যাপার না, আমরা পার্সেন্ট ধরবো। কার উপর ধরবো? কার উপর ধরবো? বিক্রয়ের উপর। দেখছো ঝামেলাটা আরেক জায়গায় বাঁধায় দিচ্ছে, তাই না বলো? আমাদের আচ্ছা দেখো তো মুনাফা বিক্রয়ের উপর 25%। তো আমি তো বিক্রিত পণ্যের ব্যয় জানি 13,79,500। মুনাফা এটা ধরতে হবে কার উপর? বিক্রয়ের উপর। আমি কি বিক্রয় মূল্যটা জানি না? তাহলে ভেজাল বাঁধছে নাকি বাঁধে নাই? বাঁচছে। যে এই 25% ধরার কথা কার উপর? বিক্রয়ের উপর। তো আমি বিক্রয়ের উপরে কেমনে ধরবো? আমি তো বিক্রয়ের কত জানি না, বিক্রয়টাকেই তো আমি বের করতে চাচ্ছি, তাই না বলো? আচ্ছা, তো বাধ্য হয়ে আমরা এখন একটা কাজ করব। সেটা কি? যদিও মুনাফাটা ধরতে বলছে বিক্রয়ের উপর, বাট আমরা বিক্রয়ের উপরে ধরবো না। আমরা কার উপরে ধরবো? আমরা চিনি কাকে? বিক্রিত পণ্যের ব্যয় গেছে, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের উপরেই ধরবো। তাহলে বলো বিক্রিত পণ্যের ব্যয় কত? 13,79,500, রাইট? গুণ কত পার্সেন্ট, তাই না? আচ্ছা যদি আমি এই কাজটা করি তাহলে আমার অঙ্কটা কাটা যাবে।
কেন কাটা যাবে জানো? কারণ হলো মুনাফা কত পার্সেন্ট? 25%। বাট কার উপর? বিক্রয়ের উপর। আমি কি বিক্রয়ের উপর মুনাফাটা ধরতেছি বলো? নো, আমি কিন্তু মুনাফাটা বিক্রয়ের উপর ধরতেছি না, আমি মুনাফাটা ধরতেছি কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। তাহলে ধরতে বলছে যার উপর, আমি কিন্তু তার উপর ধরতেছি না, আমি অন্য আরেকটার উপরে ধরতেছি। দ্যাটস ওয়াই ডিরেক্টলি এইভাবে পার্সেন্ট ধরা যাবে না। যদি আমি বিক্রয়ের উপরে ধরতাম তাহলে আমি ডিরেক্ট গুণ 25% লিখতে পারতাম, কিন্তু যেহেতু আমি বিক্রয়ের উপর ধরতেছি না সেহেতু ডিরেক্ট গুণ 25% লেখা যাবে না। এই পার্সেন্টটাকে এখন একটু কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করার নিয়মটা কি? এই যে গুণ একটা দাগ দিলাম, কয় পার্সেন্ট? তো আমরা উপরে লিখলাম 25, ওকে। আর নিচে 25% মানে কি? 25/100 না বলো? এটাই তো 25%। ধরো 12%, তার মানে কি? উপরে 12 নিচে কি 100। এটা তো আমরা সবাই জানি ছোটবেলায়। তো 25% মানে কি? উপরে 25 নিচে কি 100। তো পার্সেন্টটা লিখলাম। এবার আমি কনভার্ট করব। কনভার্ট কিভাবে করব? আচ্ছা, যার উপর ধরতে বলছে আমি কি তার উপর ধরতেছি নাকি তার চেয়ে ছোটটার উপর ধরতেছি? ওই যে আমি বলছিলাম বিক্রয় মূল্য বিক্রিত পণ্যের ব্যয়, দুইটার মধ্যে কে বড়? বিক্রয় বড়। কে ছোট? বিক্রিত পণ্যের ব্যয় ছোট, রাইট? তো ধরতে বলছে কার উপর? বিক্রয়ের উপর, অর্থাৎ বড়টার উপর। কিন্তু আমরা ধরতেছি কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, অর্থাৎ ছোটটার উপর। তা যার উপরে 25% ধরতে বলছে আমি কি তার উপরে ধরতেছি না তার চেয়ে ছোটটার উপরে? তো যেহেতু ছোটটার উপরে ধরতেছি সেহেতু উপরের 25কে নিচে কি করব? মাইনাস করে দিব। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে নিচে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর যদি এমন হতো যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে ধরতে বলছে, বাট তুমি ধরতেছো কার উপর? বিক্রয়ের উপর। তাই ধরতে বলছে ছোটটার উপর, তুমি ধরছো কার উপরে? তখন কি করতে বলো তো? তাহলে উপরের 25কে নিচে প্লাস করে দিত। তাহলে আমরা বুঝলাম যার উপর মানে মুনাফা ধরতে বলছে আমি যদি তার উপর ধরি তাহলে ডিরেক্ট পার্সেন্ট। যার উপরে ধরতে বলছে আমি যদি তার চেয়ে ছোটটার উপর ধরি ডিরেক্ট পার্সেন্ট করা যাবে না। তখন উপরের 25কে নিচে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। যার উপরে ধরতে বলছে আমি যদি তার চেয়ে বড়টার উপরে ধরি ডিরেক্ট পার্সেন্ট করা যাবে না, তখন উপরের 25কে নিচে প্লাস করে দিতে হবে। তাহলে কখনো কখনো ডিরেক্ট 25% লেখা যাইতে পারে, কখনো কখনো 25/100 - 25 লেখা যেতে পারে, আবার কখনো কখনো 25/100 + 25ও লেখা যেতে পারে। এখন তুমি উপরের 25কে নিচে মাইনাস করবা নাকি উপরের 25কে নিচে প্লাস করবা, এটা মনে রাখার একটা ট্রিক্স হলো ধরতে বলছে কার উপর? বড়টার উপর। ধরতেছো কার উপর? ছোটটার উপর। ধরতে বলছে বিক্রয়ের উপর, কিন্তু ধরতেছো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। যার উপরে ধরতে বলছে তার উপরে ধরছো না, ধরছো তার চেয়ে ছোটটার উপর। দ্যাটস ওয়াই তুমি কি করছো? উপরেরটাকে নিচে মাইনাস করছো। ওই যে ছোট মানে কি মাইনাস, বড় মানে কি প্লাস। ওকে, বুঝেছো সবাই? গুড। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেট করি কি হয় বলো? এখানে 13,79,500 প্লাস এখানে কনভার্ট করলে কত হয়? তার মানে এটাকে 25 দিয়ে গুণ দিবা আর 75 দিয়ে ভাগ দিবা। 4,59,833। ওকে, এখন সামেশন কত হবে? 18,39,333। ওকে স্যার? আচ্ছা, এইটা কি? বিক্রয় মূল্য। তাহলে বলো আমাদের এখানে বিক্রয় মূল্য আছে না নাই? নাই। এতে কিছু যায় আসে না। আমরা চাইলে কি করতে পারি? বিক্রয় মূল্যটা বের করে নিতে পারি। ওকে, তাহলে আমরা এখানে কিভাবে বিক্রয় মূল্য বের করলাম তোমরা কি বুঝেছো? গুড। তাহলে বিক্রয় মূল্য মানে কি? বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা তো পেয়ে গিয়েছি খ থেকে, আর মোট মুনাফাটা পার্সেন্ট আকারে আছে। তো পার্সেন্ট আকারে আছে, এটা কার উপরে ধরার কথা? বিক্রয়ের উপর ধরার কথা। বিক্রয় কত আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা পার্সেন্টটাকে কার উপরে ধরলাম? বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে ধরলাম, তবে কনভার্ট করে। উপরে 25 নিচে 100 - 25। তো ক্যালকুলেট করে আমরা কত পেলাম? 18,39,333। এখন যে আমরা আয় বিবরণীটা প্রস্তুত করব বলো তো কোনো ঝামেলা হবে? নো। কেন হবে না? বিকজ আমরা বিক্রয় মূল্যটা জানি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা আয় বিবরণীটা করে ফেলি।
ওকে, কি নাম যেন? উরবানা। উরবানা লিমিটেডের আয় বিবরণী না, বা আমরা বিশদ আয় বিবরণীও লিখতে পারি। বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2018 ইং সমাপ্ত বছরের জন্য। ওকে, স্যার এমনিতে তো আয় বিবরণীতে 3টা টাকার ঘর হয়, বাট এখানে প্রয়োজন নাই, তাই আমরা 2টাই দিলাম। হ্যাঁ, আমরা স্টার্ট করলাম কি দিয়ে? বিক্রয়। এবং আমরা সবাই বিক্রয় মূল্যটা জানি, তাই না? কত বলো? 18,59,333। ওকে, করলাম। এখন আমরা বাদ দিব কি? 18,39,333। আচ্ছা, বিক্রয় 18,39,333 বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা জানি। আচ্ছা, কত বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করেছি? 13,79,500। আচ্ছা, তো আমরা এখন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। যে রেজাল্ট আমরা পাবো ওই রেজাল্টের নাম হয়ে যাবে কি? মোট মুনাফা। তো মোট মুনাফা কত হয়? এটা থেকে এটা মাইনাস করলে 4,59,833। ওকে, এটা হলো মোট মুনাফা। তো মোট মুনাফা থেকে আমরা এখন বাদ দিব কি? বাদ দিব বলো তো? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় সমূহ। ওকে স্যার, দেখো আমরা যে পরোক্ষ ব্যয়গুলো চিনি কয় রকম? 3 রকম। একটা হলো কারখানা উপরিব্যয়, এটা উৎপাদন ব্যয় বিবরণীতে চলে গেছে, তাই না? বাকি রইল কয়টা? 2টা, পরিচালন উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় এবং হলো বিক্রয় উপরিব্যয়। এই 2টা উপরিব্যয় কোথায় চলে আসবে? পরিচালনে, রাইট? তাহলে পরিচালন ব্যয়গুলোকে আমরা 2টা ভাগে বিভক্ত করে বসাবো বা প্রেজেন্ট করব। এক হলো প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়। স্যার প্রশাসনিক উপরিব্যয় এখানে কত? এই যে অফিস ও প্রশাসনিক খরচটাই প্রশাসনিক উপরিব্যয়, 1,20,000। ওকে, এটা আমরা ফার্স্ট কলামে বসালাম। অ্যান্ড দেন কি হবে? বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয়। স্যার বিক্রয় উপরিব্যয় কি এখানে দিয়েছে বলো? টাকা দেয় নাই, মিসিং আছে। আচ্ছা, পার্সেন্টেজ বলছে 15%। কার উপর যেন? কারখানা উপরিব্যয়ের উপর। তো আমরা তো কারখানা উপরিব্যয় বের করেছি না? এই যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা কারখানা উপরিব্যয় পেয়েছি না? পেয়েছি। তো কারখানা উপরিব্যয় মানে কি? মোট কারখানা উপরিব্যয়, যেটা কারখানা ব্যয়, নট কারখানা ব্যয়, কারখানা উপরিব্যয়। তো ওই যে 3টা কারখানা, এখানে কারখানা উপরিব্যয় কয়টা ছিল? 3টা না? 25 আর কত? 45। কত হয় বলো? 70। 70 আর 90 কত? 1,60,000। তাহলে আমরা মোট কারখানা উপরিব্যয় পাচ্ছি কত? 1,60,000। এই 1,60,000-এর কয় পার্সেন্ট? 15%। কত হয়? 24,000। ওকে স্যার, এখন যদি আমরা 2টাকে যোগ করি তাহলে হয় 1,44,000। এই 1,44,000 টাকার নাম কি হবে? মোট পরিচালন ব্যয়। মোট পরিচালন ব্যয়। ওকে, তো মোট পরিচালন ব্যয় কি হবে? মোট মুনাফা থেকে মাইনাস হবে। আচ্ছা, এটা থেকে এটাকে মাইনাস করো। 4,59,833 হলো মোট মুনাফা, মাইনাস করতে হবে 1,44,000। কত হয়? 3,15,833। ওকে স্যার, ক্লোজ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম বলো তো? এই যে 3,15,833 পেয়ে গেলাম, এটার নাম কি? পরিচালন নেট মুনাফা।
পরিচালন নেট মুনাফা। ওকে স্যার, ব্যাস আমাদের আয় বিবরণী হয়ে গেল। আচ্ছা, এখানে কি আমাদের ম্যাথটা শেষ? না, আমাদের এখন আরেকটা কাজ করতে হবে, নেট লাভ অনুপাত নির্ণয় করতে হবে। ওকে, তো চলো আমরা নেট লাভ অনুপাতটা নির্ণয় করে ফেলি। আমরা জানি নেট লাভ অনুপাত ইকুয়াল, নেট লাভ অনুপাতের ফর্মুলাটা কি হবে? উপরে নেট লাভ আর নিচে কি হবে? বিক্রয়, নাকি? বা আমরা নেট বিক্রয় লিখতে পারি, ইন্টু 100 ইকুয়াল, তো নেট লাভ কত? এই যে এখানে পেলাম 3,15,833 ডিভাইডেড বাই নেট বিক্রয়। নেট বিক্রয় যে আমরা পেয়েছি কত? 18,39,333 গুণ 100 ইকুয়াল কয় পার্সেন্ট হয়? এটা দিয়ে এটা ভাগ করো, গুণ দাও 100 দিয়ে, কত হয়? 17.17%। আমরা পাশে লিখে দিলাম প্রায়। ওকে স্যার? আচ্ছা, তো বিষয়টা কি কঠিন নাকি অনেক ইজি? খুবই সহজ, তাই না? এবং তোমরা শিওর থাকো এইরকম একটা ম্যাথ আসবেই। এটা খুবই কমন একটা প্যাটার্ন, প্রায় প্রতি বছরেই এখান থেকে একটা ম্যাথ আসে। ওকে স্যার?